সবকটা জানালার পর্দা নামিয়ে দেওয়া ছিল। কামরা জুড়ে বৃষ্টিমুখর দুপুরে মেধাটে আলো খেলা করে। বাইরে ঝড় বৃষ্টি থামার নাম নেই। মাথার কাছে পিক পিক আওয়াজ তুলে বাজতে থাকে ফোনটাকে ইহান এক চাপে সাইলেন্ট করে দেয়। পরপর ঘাড় ঘুরিয়ে তাকায় ওপাশে ফিরে শুয়ে থাকা রমণীর দিকে। বদ্ধ করে জানালার পর্দা ফাঁকগুলিতে আসা মেধাটে আলো দৃষ্টিগোচর হয় রমণীর ফর্সা কাঁধের এক অংশ। ইহার নত দৃষ্টি সামান্য হেসে বিছানায় হাতড়ে তুলে সেই শাড়ির আঁচল ওই কাঁধে। কোনো সারা শব্দ করছে না প্রেরণা। ইহান ভাবল ঘুমাচ্ছে। এবার ফোনটা নিয়ে কল করলো ইরফানকে। ওপাশ থেকে কলটা রিসিভ হতে বলল, কই তুই? হসপিটালে যাচ্ছি, অন দ্য ওয়ে। আচ্ছা, শুদ্ধকে একটু রিসিভ করে ইনুর কাছে নিয়ে দিবি আধ ঘন্টা পরে। ইরফান হাসে নিশ্চুপ, জবাব দেয়, শুদ্ধ আমার সাথে হসপিটালে যাচ্ছে। ওকে অলরেডি নিয়েছি টিচারের কাছে বলে। ইহান খানিকটা অবাক, তবে আপত্তি জানিয়ে বলল, না না, ওর মামা ওখানে যাওয়ার কথা ছিল। ওর গোছ আছে, খাওয়া দাওয়া আছে। আরে চিল। শুদ্ধ আবদার করেছে ও ইশারা আন্টির বেবিদের 5 মিনিট দেখে চলে আসবে। কাল রাতে নাকি ও দেখেনি ভালো করে। ইহান আর কথা বাড়ানো। ওপাশ থেকে ইরফান বলে উঠল, শুদ্ধকে গোসল খাওয়ানো সব করিয়ে দেওয়া হবে। তুমি আর ভাবিমণি ধীরে সুস্থে বিকেলে এসো। এই ভর দুপুরে হসপিটালে এসে ভিড় বাড়ানোর প্রয়োজন নেই। ব্যগ্রভঙ্গিতে বলে কলটা কাটল ইরফান। ইহান ফোন রেখে আবারও যখন ওপাশে ফিরে শুয়ে থাকা প্রেরণাকে দেখল, এবার থমকে গেল সে। দেখল প্রেরণা গা কাঁপছে। চিন্তিত ভঙ্গিতে ইহান হাত বাড়িয়ে আলতো হাতে ঘুরিয়ে নিল প্রেরণাকে। দ্বিতীয় দফা ধাক্কা খেয়ে ইহান মিনিটখানে চুপ থেকে উৎকণ্ঠা নিয়ে বলল, আপনি কাঁদছেন? প্রেরণা চোখ মুছে নেয়। ইহান মুখভঙ্গি ধীরে ধীরে পাল্টে যায়। সমস্ত মুখ জুড়ে দ্বিধা খেলা করে। বলে উঠে, আমি কি সামলে উঠতে পারিনি আপনার অনুভূতি? ছি, এসব কি বলছেন? নাক টেনে অস্বীকার করে প্রেরণা। আপনার চোখের জল আমাকে দ্বিধায় ফেলে প্রেরণা। আমি সব সময় আপনাকে বুঝবো, আমার সেই ক্ষমতা নেই। আপনি একটু মুখ ফুটে কথা বলুন, এই চোখে পানি দিয়ে নয়। বলে ইহান প্রেরণার চোখ থেকে গড়িয়ে পড়া মুক্ত দানার মতো অশ্রুফোঁটা তর্জনীতে ছুঁল। প্রেরণা ইহানের গম্ভীর মুখটার দিকে ভেজা চোখে চেয়ে থাকে কিছুক্ষণ। পরপর আবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সামলেছেন চমৎকারভাবে, খুব যত্ন সামলেছেন। তবে কষ্ট কোথায়? উদগ্রীব হয়ে জানতে চায় ইহান। ফুঁপিয়ে ওঠে প্রেরণা। এক প্রকার হাঁপাতে হাঁপাতে বলে, আমি দীর্ঘদিনের জন্য ছুটি নিলাম সব কিছু থেকে। আমার কাজ, আমার কর্মস্থল, সব কিছু থেকে। আপনি আমার বাইরের দুনিয়াটাও সামলে নেবেন প্লিজ, কিছুদিনের জন্য, এভাবেই যত্নে। ওর কণ্ঠে বিষাদ ছিল, সমপরিমাণ ছিল প্রেরণার দীর্ঘ একাকী দিনের গীত। দীর্ঘ পথ খা খা রোদ্দুরে একা হেঁটে প্রেরণা আরেকটা বটগাছ পেয়ে ওর মুসাফির জীবনের ভয়ানক স্মৃতিচারণ করে। কি ভীষণ দুঃসহ সেই দিনগুলো ছিল, যার জীবনে একটা বটগাছ তার মাথা থেকে ছায়া সরিয়ে নিয়ে বিদায় নিয়েছে। তারপর একা প্রেরণা ধুধু মরুভূমিতে একা ছিল। দিন শেষে আর একটা বটগাছ সে পেয়েছে, শীতল ছায়া পেয়েছে। প্রেরণার মন জুড়িয়েছে, শরীর জুড়িয়েছে। কাঁদতে কাঁদতে সে বটগাছের বুকে তার ছায়াতলে লুটায় প্রেরণা। ক্লান্ত অবসন্ন শরীরটা ছেড়ে দিয়ে তীক্ষ্ণ আওয়াজে বলে যেতে থাকে, আমি একটু বিশ্রাম চাচ্ছি। আমার দায়িত্বগুলো আপনি কেড়ে নিয়ে আমাকে একটু অবলা হতে দিন। ইহান জবাব খুঁজে পায় না। তার হাত আপনা আপনি চলে যায় প্রেরণার খোলা চুলের মাঝে। ধীরিম আওয়াজে বলে, প্রেরণা আপনি তাকান। উদ্ভ্রান্তের মতো অস্থির ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ে প্রেরণা। না, আপনি প্লিজ শুনুন। আমার অনেক অনেক চাহিদা জানেন, সেসব প্লিজ পূরণ করুন। আমাকে একটু যত্ন করুন, আমার সাথে একটু আলাপ করুন। অনেক সময় ধরে আমি
খেয়েছি কিনা একবারের জায়গা দুবার জানতে চান। আমার জন্য শাড়ি আনুন, আমার জন্য চুড়ি আনুন, আমাকে বাইরে যেতে দিয়েন না, আমার আর ভালো লাগে না বাইরেরটা। নেই প্রেরণা ওর নিজের মধ্যে। ইহান বুঝল বাইরের প্রকৃতি তখন খুবই শান্ত, ততটাই শান্ত ইহানের স্বর। এক ক্ষুদওয়ালা ভঙ্গুনারী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ইহান খুবই শান্ত স্বরে আউড়ে যেতে থাকলো। যত্ন করব, আলাপ করব অনেক সময় ধরে, খেয়েছেন কিনা দুবার জানতে চাইবো, শাড়ি আনবো, চুড়ি আনবো, আপনাকে বাইরে যেতে দেব না। লোকটার কণ্ঠে কিছু একটা ছিল। প্রেরণার সমস্ত অস্থিরতা কপুরের মতো উবে গেল। শক্ত বুক থেকে মাথা তুলে প্রেরণা দেখল লোকটাকে। ইহানের ঠোঁট জুড়ে লেপ্টে আছে চমৎকার একটা হাসি। উঠে বসল প্রেরণা, সায়দের জড়িয়ে নিজেকে। এতক্ষণ আবারও লজ্জায় নিমজ্জিত হয়। তিরতির করে কাঁপে মাথা ঝুঁকিয়ে। ইহান চোখ ফেরায়, একেবারে ওপাশে ফিরে শোয়া। হাই তুলতে তুলতে বলে, আমি আধ ঘন্টা ঘুমাই, আমাকে ডেকে দিয়েন। এই আধা ঘন্টা আবার কাঁদবেন না যেন। এত ঘুম পেয়েছে আমার, আমি শুনতে পাবো না, জানতে পারবো না আপনার আরও কি কি চাহিদা আছে সেসব। খবরদার এই আধ ঘন্টা যেন কাঁদবেন না। দীর্ঘ 8 ঘন্টা পর ইসিকে ক্যাবিনে তার বেডে এনে রাখা হয়েছে। শোনা মাত্র অফিস থেকে ছুটতে ছুটতে এসেছে শামিন, চলে এসেছে পাখি সবাই। সারা রাত নাতিদের পিছনে খাটনি দিয়ে আলো, ঋতু আর পরি সোফাতে বসে ঝিমোচ্ছিল। ইরফান শুদ্ধকে নিয়ে এসেছে, প্রীতম, পূর্ণ আর ইনুকে নিয়ে এসেছে। শিহা এসেছে ক্লাস শেষ করে। আরও দুটো নতুন প্রাণীকে কোল বদল করে উল্টো পাল্টা দেখে সবাই। শিহা আশেপাশে তাকে ইরফানকে বলে, বড় তাতান আর ভাবি মনি এলো না? ইরফান হাই তুলতে তুলতে জবাব দিল, বড় ভাবি মনি একটু অসুস্থ, বিকেলে আসবে। প্রেরণা অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন হলো সবাই। পূর্ণমী বলল, আপনি প্রথমে কেন বললেন না আপু কী রকম অসুস্থ? ইরফান ঠোঁট দাঁতে চেপে শক্ত হয়ে বসে আছে। প্রীতম এগিয়ে আসে, বলো না আপুর কি হয়েছে? হাঁক ছাড়ে ইরফান, আর হাসি চেপে রাখা যাচ্ছে না। তবে ওকে বাঁচিয়ে নেয় আলো। সবাইকে বলে, ওই যে কাল রাত ঘুম হলো না, বড় মৌমা তো আবার এমনিতে মাথা ব্যথা অসুখ আছে। ইরফান বাঁচল। বড় মায়ের কথায় লেজে হড়বড় করে বলল, হ্যাঁ হ্যাঁ একটু মাথা ব্যথা ভাবি মনে, ঠিক আছে বিকেলে চলে আসবে। ইসির অস্থির পাপাকে দেখল দু চোখ ভরে। মাথা ঘুরিয়ে দেখল অদূরে দরজার কাছে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা মঈনকে। ইসি দুজনকে দু চোখ ভরে দেখছে। বাবুরা দুজন এখন কোল বদল করে ঘুমাচ্ছে তাদের দু নানির কোলে। আলো একজনকে দোলাতে দোলাতে এসে দাঁড়ায় মঈনের পাশে। নিচু গলায় বলল, যাও তুমি ভিতরে যাও। মঈন যায় না ভিতরে। ম্লান হেসে শাশুড়িকে বলে, আমি আমার মেয়েদের আগে দেখেছি, বাবা তার মেয়েকে আগে দেখুক। হাসে আলো স্মিত, বলে, তোমাদের কাউকে আমি ঠিক বুঝি না। মেয়ে মুখোমুখি চেয়ার টেনে বসে শামিন স্থির দৃষ্টিতে দেখতে থাকে ইসি ফুলে থাকা মুখমণ্ডল। নরম গলায় বলে, কিছু খাবে আম্মা? পেটে কি ব্যথা হয়? পানি তৃষ্ণা পেল? ইসি চোখ ভরে ওঠে, দুপাশে মাথা নাড়ে। শামিন কপাল কুঁচকে আপন মনে বিড়বিড় করে বলো, রং চা আর বিস্কুট কোনো খাবার হলো? অন্তত একটু স্যুপ জাতীয় কিছু। দরজা থেকে আলোর কড়া জবাব আজীবন পড়ে আছে, মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারবেন, এখন নয়। এতক্ষণে ইসি ক্লান্ত গলায় পাপাকে বলে, তুমি দেখেছ ওদের পাপা, নাকি আমার চিন্তায় দেখোনি? শামিন মাথায় হাত বুলিয়ে দেয়, মেয়েদের কপালে চুমু খেয়ে বলে, তুমি আরও দুজন ইসিকে জন্ম দিয়েছ আম্মা। হাসে ইসি। হঠাৎ খিলখিল করে হাসতে গিয়ে স্টিচে চাপ পড়ে। ব্যথা পেয়ে মৃদু আর্তনা করে উঠে ইসি। ছুটে আসে মঈন, সামলে নেয় ওকে। মেয়ে জামাইকে একা ছেড়ে চুপচাপ ক্যাবিন থেকে বেরোলে শামিন। দীর্ঘ 8 ঘন্টা পর মঈনকে এতটা নিকটে পেয়ে ইসে আবেগী হয়। আমি ভেবেছি তুমি সবার আগে এসে দাঁড়াবে। হাসে মঈন। ইসি চুলে বেনুনি আঙ্গুল চালিয়ে ছাড়ে,
পরিতৃপ্তির শ্বাস। দু চোখ বন্ধ করে বলে, মেয়েদের বিয়ে তোমাকে ভুলে গিয়েছি। কালো রঙের একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে প্রেরণা। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিয়ে জানালার সবগুলো পর্দা তুলে দিয়ে মৃদু আওয়াজে ইহানকে ডেকে তোলে। ঘুম ঘুম চোখে খুলে তাকায় ইহান। দৃশ্যপট পরিষ্কার হতে দেখে তার সামনে কালোতে জড়িয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধ এক ইন্দ্রাণী। ইহান তাকিয়ে থাকে চুপচাপ। প্রেরণা তাড়াহুড়া লাগিয়ে ব্যাগ খুঁজছিল নিজের। বলে যেতে থাকে, আমি আমার কার্ডটা নিলাম, বাবুদের জন্য গিফট কিনবো। আমরা বড় মামা মামি, আমাদের প্রথমে দেওয়া উচিত, তাই না? ইহান ওর সব কিছু শুনছে না। মাথার নিচে ডান হাত রেখে ঠোঁট পরিপূর্ণতা হাসি ঝুলিয়ে রেখে যেতে থাকে এক আটাশে আদুরি রমণীকে। তার আদুরে দুহাতে জড়িয়ে আছে ইহানের জীবন, ইহানের সংসার। ধীরে ধীরে দায়িত্বগুলো খুব যত্ন সামলাতে জানে এই মহিলা। প্রেরণা বক্সে তার চুড়ি খুঁজতে খুঁজতে বলে, আপনি কি আরও ঘুমাবেন? আমি কি একা যাব? সেটা কেমন দেখায়? তরিত পেটানো শরীরে বল খাটিয়ে উঠে বসে, ভাঙে আড়মোড়া। চোখে মনোযোগী দৃষ্টি ব্যস্ত প্রেরণাকে স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলে, না, আপনি একা কোথাও যাবেন না। আর ইহানের পিছু পিছু হসপিটালে পা রাখার সাথে সাথে প্রেরণা টের পেল সবাই বিচলিত দৃষ্টি তার মুখের স্থির হয়ে আছে। ইহান প্রেরণা দু হাত ভর্তি হয়ে আছে নতুন বাবুর জন্য উপহার এবং খেলনা। প্রেরণা হাসি মুখে এগিয়ে যেতেই শুধু ছুটে এলো ওর হাতে। প্রেরণা এক সেট ডল তুলে দিয়ে বলল, এটা তুমি দাও বোনদের। ঋতু এদিকে আসে তখন কথাবার্তার মাঝে উদ্বিগ্ন স্বরে বড় বৌমাকে বলে, এখন কি অবস্থা? প্রেরণা বুঝল না, তাই জবাব দিল না। ঋতু চিন্তিত ভঙ্গিতে ইহানকে বলে, বড় বৌমা ঠিক আছে? ইহান মুখটা থমথমে গম্ভীর তবে নিচু স্বরে আওড়ায়, কেন? ইরফান বলল, খুব মাথা ব্যথা। প্রেরণা ইহান একযোগে তাকাই ইরফানের দিকে। সোফায় বসেছিল পুনমের পাশে সে। দাদান আর ভাবি মনির চোখে পড়ে যেতেই দৃষ্টি নামে টেবিলে রাখা বাটি থেকে এক পিস মালটা উঠিয়ে খায়। মুখভঙ্গি এমন যেন সে কিছুই বোঝে না, সদ্যজাত শিশু। ওদের ডাক নাম ইচ্ছে খুশি, ইচ্ছে ভালো, মুবাসিরাও খুশি, ভালো নাম মৌনিয়াও। বার্থ সার্টিফিকেটে গোটা গোটা অক্ষরে লিখে দিয়েছে তাদের বাবা। ইচ্ছে খুশিকে তাদের নানু বাড়িতে নিয়ে আসা আজ 9ম দিন। ভালোবাসার মুড়িয়ে আছে অবুঝ দুটো প্রাণ। ওদের ঘিরে এই বাড়িতে প্রতিটা দিন কত আনন্দ উৎসব হয় সেই খবর কি ওরা রাখে? এরা সারাক্ষণ ব্যস্ত থাকে খেতে ঘুমাতে আর রাতভর জেগে মা সহ নানু বাড়ির সবাইকে পালাক্রমে জাগিয়ে রাখতে। কখনো 3 নানি ইচ্ছে খুশিকে নিয়ে জাগে, কখনো প্রেরণা, কখনো মইন আর শামিন। ইসির শরীরটা ভেঙেছে এই কয়েকদিনে, পেটে ক্ষত শুকায়নি, ঠিকঠাক খেতে পারেনি, মুখ ফুলে আছে, তবুও মুখে পবিত্র একটা হাসি সবসময় ঝুলে থাকে মেয়েটার। ইচ্ছে খুশি যখন কেঁদে ওঠে ওর বুকটা মোচড় দিয়ে ওঠে। পেটে চিনচিনা ব্যথা নিয়েও দুহাতে লুফে না মেয়েটাকে দুধ খাওয়াবে তাই। ইচ্ছে খুশি যখন ঘুমায় নিমেষ তাকিয়ে থাকে ইসি মেয়েদের দিকে, মইন ফরাজি মেয়েদের। প্রথম দিন বোঝা না গেল মেয়ে দুটো অনেকটাই পেয়েছে মইনের চেহারা আদল। ভুরু কাজটা অত্যন্ত তারই বলে। শামিন আর মইনের মধ্যে 2 দিন ধরে চলছে নীরব যুদ্ধ। এ বাড়িতে 7 দিন থেকে মইন হাঁপিয়ে উঠেছে। ও চায় মেয়েদের নিয়ে দ্রুত নিজেদের কটেজে ফিরতে, তবে এ বাড়ির লোকেদের তার স্ত্রী বাচ্চাদের নিয়ে অত্যাধিক স্নেহ দেখে জোর খাটিয়ে মইন বলতে পারে না। শ্বশুরের সামনে গিয়ে বারবার শুধু ইনিয়ে বিনিয়ে বোঝাতে চায় তাদের যাওয়া উচিত। মইন ইসির জন্য 2 জন আয়া রেখেছে, একজন ইসি দেখাশোনা করবে, একজন করবে ইচ্ছে খুশির। তবুও মইন নিজের বাড়িতে থাকবে। দিন শেষে নিজের বাড়িতে ফিরে উন্মাদের মতো আদর করবে মেয়েদের আর মেয়েদের মাকে। শামিন একবার শক্ত গলায় বলেছে, কটা দিন ধৈর্য রাখো, তোমায় ঘর জামাই বানানোর পরিকল্পনা আমাদের নেই, ভয় পেও না। মইন বলেনি আর কিছু, লজ্জিত ভঙ্গিতে হেসেছে।
দোতলায় লিভিং রুমে আড্ডারত বাড়ির প্রত্যেকে, এক পাশে বাড়ির বড়রা সবাই, আরেক পাশে ইসি, মইন, ইরফান, পৌর্ণমী, শুদ্ধ এবং তাদের মধ্যমণি ইচ্ছে খুশি। ওদের মধ্যে প্ল্যান চলছে একটা রিউনিয়নের। নিজেরাই পরিকল্পনা করে সেহা, উজ্জ্বল আর ইনু প্রীতমকে কল করবে। রাত তখন 9:30। মইন ডিউটি থেকে ফিরে খেয়ে দিয়ে মেয়েদের নিয়ে বসেছে আদর করতে। শুদ্ধ ইচ্ছে খুশি বলতে পাগল এর বাড়িতে। মিঠি, ইকরি আর ইচ্ছে খুশি শুদ্ধর কাছে ভীষণ আদরে। ও খুব যত্ন নেয় প্রত্যেকের। দিনে বেশ কয়েকবার ইশারা আন্টির ঘরে ছুটে যায় ইচ্ছে খুশির কান্না পেলে। ইশারা ফুপিকে ভীষণ তাড়া লাগিয়ে বলে, ওদের কোলে দাও না ফুপি, তুমি পারবে না। আমি নেই তবে, কিন্তু আমি একজনকে নেব। দু হাতে দু তর্জনী, দু বোনের আঙ্গুলে ভাঁজে রেখে শুদ্ধ খেলছিল। মইন দীর্ঘ সময় ছেলেটাকে লক্ষ্য করে হঠাৎ দুষ্টুমির ছলে বলে উঠল, বোনেরা তো কিছুদিন পর চলে যাবে ওদের বাড়িতে, তখন শুদ্ধ কী করবে? শুদ্ধ শুনেছে এই কথাটা বেশ কিছুদিন ধরে। তার বেশ মন খারাপ হয়। প্রতিবারে নয় বলে দুজনকে নিয়ে যাবে। ফুপি, একজনকে রেখে যাও। ইসি, মইন হেসে ওঠে। হাসে পৌর্ণমী। ইরফান ছেলেটা ঘাড় চেপে ধরে নিজের কোলে তুলে নিয়ে গাল টেনে বলে, ইস, শখ কত। ওরা কেন তোর জন্য তাদের বাচ্চা রেখে যাবে? তাদের কষ্ট হবে না? যা তোর মাকে গিয়ে বল। ইরফানকে কখনো খালু, কখনো চাচু ডাকিস। শুদ্ধ ইদানিং এবার ডাকলো চাচু। অবাকের সুরে আওড়ালো, মাম্মাকে গিয়ে বল চাচু। মাম্মাকে বলবি এমন দুটো বোন এনে দিতে। মাম্মাম কিভাবে আনবে তা তো জানি না, তুই বলে তো দেখ। মুখে হাত চেপে বসে আছে ইসি। মইন মিটিমিটি হাসছে। পৌর্ণমী তাজ্জব হয়ে ইরফানের হাত খামচে ধরে বলে, এসব কি শেখাচ্ছেন? হাই তোলা ভান করে ইরফান জবাব দিল, খুব ভালো একটা বিষয় শেখাচ্ছি। এভাবে অন্যের জিনিস চাইতে নেই বেটা। কিছু পছন্দ হলে মাম্মার কাছে গিয়ে বলবে, মাম্মা এনে দেবে। অন্যের কাছ থেকে চেয়ে নেবে কেন? যাও গিয়ে বলে এসো। শুধু দ্বিধান্বিতও ছিল মিনিট দুয়েক। পরপর কি মনে করে ছেলেটা ছুট লাগায় ঘরে। চাচ্চুর কথাটা মাথায় ঢুকে গিয়েছে খুব ভালো করে। প্রেরণা ইহানের পাঞ্জাবি ইস্ত্রি করছিল। ইহান পাশে বসে কিছু কাগজ দেখছে। এরই মাঝে শুদ্ধ ছুটে এসে মাকে ধরে শক্ত করে হাসে প্রেরণা। কাজ ফেলে ছেলের মাথায় হাত রেখে বলে, কি হয়েছে আমার ছেলেটার? মামা আমাকে বোন এনে দেবে ইচ্ছে খুশির মতো? ইহান তখনও খেয়াল করে উঠেনি। অভ্যাস হয়ে গিয়েছে শুদ্ধ প্রতিটা আবদারে হ্যাঁ বলা। সে অভ্যস্ত থেকে তৎক্ষণাৎ মাথা নেড়ে আনমনে ইহান বলল, হ্যাঁ দেব কালই। চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেরণা। হঠাৎ থমকালো ইহান। হুঁশ ফিরতেই শুদ্ধর দিকে চেয়ে রইল অবাক চোখে। শুদ্ধ খুশি হতে পারে না ঠিক, কাল বোন এনে দেবে এই কথাটা কেন জানি তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ততক্ষণে প্রেরণা ঘুরে ছেলে দুকাত ধরল। সন্দেহ দৃষ্টি মেলে গম্ভীর কণ্ঠে বলো, এসব কথা তোমাকে কে বলতে বলেছে বাবা? শুদ্ধ জবাব দেয় না। ইহান দেখল প্রেরণা অহেতুক রাগ দেখাচ্ছে। উঠে এসে কোলে তুলল শুদ্ধকে। চুমু খেয়ে বলে, শুদ্ধ যখন আরেকটু বড় হবে, বেশি না, এই আর 10 সেন্টিমিটার বড় হবে, তখন শুদ্ধর জন্য বোন আনা হবে। সে বোন শুদ্ধর কাঁধে চড়বে। ওকে। শুদ্ধ মাথা নাড়া। প্রেরণা তখন আবার বলে, কে পাঠিয়েছে তোমায় এই ঘরে? চাচ্চু। হাঁক ছাড়ে প্রেরণা। মুখটা কঠিন হয়। জানতো সেই কাজটা কে করতে পারে। ইহান হালকা হাসলেও প্রেরণা ক্ষান্ত হয় না। বিড়বিড় করে বলে, আজ ওর একদিন, আমার একদিন। বলেই প্রেরণা গাট গাট করে ঘর থেকে বেরোয়। দূর থেকে ভাবিমণির অগ্নিমূর্তি নজরে পড়তে মইনের সাথে হাসি থামিয়ে উঠে দাঁড়ায় ইরফান। প্রেরণা পায়ের গতি বাড়ায়। ইরফান ঢোক গেলে প্রেরণা যখন আরও দুর্গতম এগোলো, তখন ইরফান ছুট লাগায় নিচের ঘরে। ঘর ঢুকে দরজা লাগিয়ে দেয়। লিভিং রুমে সবাই আড্ডা থামে। ওদের ভাবি দেবরে খুলসুটি মত্ত হয়। দরজা চাপড় মেরে প্রেরণা চেঁচায়, ইরফান বের হও, তোমার সাথে আমার কথা আছে। ওপাশে হাসি ইরফান। হঠাৎ হাসি থামে বলে, ভাবিমণি ছেলেকে ঠিকঠাকভাবে ম্যানার্স শেখাতে পারেননি। অন্যের জিনিস দেখলেই চেয়ে বসে। বাচ্চাদের আবদার আপনারা পূরণ করবেন, ঠিক আছে? মনে ছোট করবেন না ওর, আর বেশি লুবি বানাবেন না, নয়তো সবার আগে
গিয়ে বলে বেড়াবে আমাকে এই বাবুটা দেবেন, ওর জ্বালা তো আমার বাচ্চা নিতে ভয় পাচ্ছি, কি না আমাদের বাচ্চা নিয়ে টানাটানি শুরু করে দেয়। রাতে ডিনারের শেষে শুদ্ধ ঘরে প্রেরণা গিয়েছিল ওর হোমওয়ার্ক চেক করতে। এই কাজটা ইদানিং ইহান করে, কিন্তু প্রেরণা চায় না ছেলের ব্যাপারে সে অলস এবং উদাসীন হয়ে পড়ুক। সবটা ছেড়ে দিক ওই মানুষটার কাঁধে। দায়িত্ব যা ছিল সবই তো নিয়েছে ইহান। প্রেরণার মন, শরীর, জীবন সব কিছু নির্ভরশীল হচ্ছে ওই লোকটার ওপরে। ধীরে ধীরে পুরোটাই। এতটাই আয়েশ চায় না প্রেরণা। ঘরে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে শুদ্ধর খেলনা। এগুলো গুছিয়ে নিয়ে বিছানা দেখতে পেল স্টিলের বক্সটা। থমকে দাঁড়িয়ে রইল প্রেরণা। শুদ্ধ এটা করে প্রায়শ ওয়াসির শরীফ জিনিসপত্র বের করে এভাবে মাঝে মাঝে দেখে। হাঁক ছেড়ে প্রেরণা এগিয়ে যায়, বলে এই ভারী বক্সটাতে তুমি একা বের করবে না বাবা, যখন দেখতে মন চাইবে আমাকে ডাকবে। বলে প্রেরণা বক্সটা আটকাতে হাত বাড়ায়, কিন্তু আটকে দিতে পারে না। তার দৃষ্টি সহসে পুরোটাই স্থির হয়ে আছে। নিষ্পন্দ চোখে দেখছে ওয়াসির শরীফের ইউনিফর্মটা। হঠাৎ আনমনে হাত চলে যায় সেথায়। প্রেরণা খুব যত্ন হাত বুলিয়ে দিয়ে বক্সটা আটকে দেয়। ইহান শুদ্ধ হোমওয়ার্ক চেক করে তখনও ঘরে ঢুকবে মাত্র প্রেরণা দেখে দরজাতে দাঁড়িয়ে পড়ে। পরপর যখন প্রেরণার চোখে চোখ পড়ে যায়, অপ্রস্তুত হেসে প্রেরণা উঠে দাঁড়ায়। ইহান বিনিময় ফিরিয়ে দেয় চমৎকার একটা হাসি। খুব স্বাভাবিক গলায় বলে, বক্সটা লক করে রাখেন না কেন? বাচ্চা মানুষ, কখন কোনটা হারিয়ে ফেলবে তখন তো আবার ওকে বকবেন। লক করে রাখবেন। আর আমার কাছে স্যারের দুটো ঘড়ি আছে, স্যার হাত থেকে খুলে গিফট করেছিল, শুদ্ধকে দেখাতে চাইলে এনে দেখাবেন। মাথা নিয়ে প্রেরণা মাথা নাড়ে, নিচু গলা বলে, আপনি ঘরে যান, আমি আসছি। বাকিটার সময় মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে শুদ্ধ হোমওয়ার্ক দেখল প্রেরণা। সব শেষে ওকে ঘুম পাড়িয়ে দরজা টেনে পাশের ঘরে ঢুকে দেখল ইহান নেই। বিয়ের প্রায় দিন বেশেক হতে চল ওদের দুজনের। প্রতিদিনই এই বিষয়টা প্রেরণা লক্ষ্য করে। ইহান রাতে এই সময়টা আধ ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যায়। প্রেরণা আজ অবধি জানতে চায়নি এই বিষয়ে, তবে আজ বেশ কৌতূহল জাগে। ইহান ফোনুর বিছানাটা পড়ে আছে, ঘরের সর্বত্র খুঁজেও ইহানকে না পেয়ে প্রেরণা উঠল ছাদে। বাইরে ঝমঝমে বৃষ্টি তখন। ছাদে উঠে দেখল ইহান পড়ছে নিচে, ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। প্রেরণা ভাবল হয়তো বৃষ্টি দেখছে, নিচু স্বরে ডাকল, প্রেরণা শুনছেন? চকিত ফেলল ইহান। এক প্রকার চমকে গিয়েছে সে। বাম হাতে থাকা সিগারেট প্যাকেটটা লাইটটা তার নিচে পড়ে যায়। ডান হাতে জ্বলন্ত সিগারেটটা পায়ে পিষে দ্রুত দুহাত নেড়ে মুখের সামনে থেকে ধোঁয়া হটানো প্রচেষ্টা মত্ত হয়ে পড়ে ইহান। প্রেরণা খানিকটা ভগড়ে যায় লোকটার কাণ্ডে। পরপর হাসি চেপে রেখে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা সিগারেট প্যাকেটটা তুলে হাতে নেয়। সুদর্শন লোকটার কালচে হয়ে ওঠা মুখটা দেখে প্রেরণা বুঝতে পারল লোকটা বেশ অপ্রস্তুত হয়েছে। চোখের দৃষ্টি সিগারেটের প্যাকেটটা নিবদ্ধ রেখে প্রেরণা অস্ফুট বলল, আধ ঘন্টা কয়টা সিগারেট খান রোজ? কিছুক্ষণ চুপ থেকে ইহান থেমে থেমে বলল, 3টা। চোখ দুটো এভারেস্টের চূড়ায় উঠায় প্রেরণা। পরে নিচু গলায় বলে, ভালো বিষয় না, অভ্যাসটা বদলাবেন। ইহান কি বলবে বুঝতে পারে না। প্রেরণাই বলে, এগুলো আমার সামনে খেতে পারেন, আমি স্ত্রী আপনার, কোনো জৈনিক ভদ্রমহিলা নই যে মনে মনে অভদ্র বলবো আপনাকে। স্টাক স্মার্ট লুকাতে দেননি, সিগারেট কেন লুকিয়ে খাচ্ছেন? পেটানো শরীরে শক্ত মানুষটার চোখ নামে হাসি স্মিত ভরা স্বরে বলে, দুটো এক জিনিস নয়। তা ঠিক, তবে দুটো আমাদের দুজনের কাছে দুজনের গ্রহণযোগ্যতা প্রমাণের বিষয়বস্তু। যদিও আমার খুব বেশি আপত্তি আছে আমার স্বামী সিগারেট খেলে, তবে সে এই আপত্তি কাজটা আমার সামনে করতে পারে। এতটুকু অভদ্র হলে আমি কিছুই বলবো না। ইহান তাকিয়ে রয়। প্রেরণা লোকটার পাশে দাঁড়িয়েছে। বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ আনমনে বলে ওঠে, আজ 2 তারিখ, ওই মাসের ভাড়াটা আপনাকে 4 তারিখে দিই। কিসের ভাড়া? রেস্তোরাঁর। অবাক হয় ইহান। মিনিটখানে চুপচাপ চেয়ে থেকে মুখ ফুটে কিছু বলবে তার আগে প্রেরণা ওকে থামিয়ে দিয়ে বলে, উফ,
যা বলবেন ওটা মানা আমার রীতির বিরুদ্ধে কাজ। আর শুনুন ইহান, আপনার অ্যাপার্টমেন্টগুলো থেকে ওঠা ভাড়ার টাকা তো আপনার একমাত্র ইনকাম সোর্স। ওটা আপনার ইনকাম সোর্স। আমি চাই না আমার স্বামীর ইনকাম কমে যাক। সে দুহাতে খরচা করুক সংসারে, কখনো তা পকেট টান না পড়ুক। আলোতে নীল দুটো গভীর চোখে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ইহান ভিতরে ভিতর শ্বাস ফেলে পরিপূর্ণতার পরপর শক্ত হাতে প্রেরণাকে টেনে ঘুরিয়ে নেয় পিছন থেকে। ওর কাঁধে ঠেকায় রুক্ষ পুরুষালিত থুতনি। প্রেরণা এই অতর্কিত হামলা চোখ বুজে নেয়। ইহান প্রসঙ্গ পাল্টে বলে, খেয়েছেন? অস্ফুট স্বরে জবাব দেয় প্রেরণা। নীরবে সহ্য করতে থাকে কাঁধে আসামার উৎপীড়ন। প্রতিবাদটুকু করে না। অস্থির শ্বাস ফেলে ইহান দীর্ঘ দফা জানতে চায়, খেয়েছেন? বললাম তো, কবার জানবেন? কাঁধ থেকে ঠোঁট জোড়ান ধীরে ধীরে নামালো হাড্ডিসার গলা মাঝ বরাবর। ভারী শ্বাস ফেলে ধীরে ধীরে জবাব দিল, সেদিন না বলে খেয়েছেন কিনা যাতে একবারে জানার দুবার জিজ্ঞেস করি। ঠোঁটের কোণে হাসি জমে প্রেরণা ততক্ষণে ছেড়েছে নিজেকে। চুপ হয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছে লোকটার প্রতিটা বুলি। বৃষ্টির ছাই এসে গায়ে মাখে দুজনের। ইহান ওদের সরিয়ে নেয় সেই জায়গা থেকে। পাশে যে ধবধবে সাদা দোলনাটা, সেখানে বসে প্রেরণাকে বসিয়ে নেয় ঠিক কোলে। এবার প্রেরণা লজ্জা পায়, ভীষণ লজ্জা পায়। এভাবে লোকটার কোলে চেপে বসতে তার শ্বাস আটকে আসে লজ্জায়। ইহান বোঝে, মুখ ভর্তি খেলা করে দুষ্টুমির হাসি। সরি, এভাবে বসিয়ে দিলাম প্রেরণা। আচ্ছা, আপনি চাইলে নেমে আমার পাশে বসতে পারেন। আমি আপনাকে খুব শক্ত করে ধরে রাখিনি। কান দিয়ে ধোঁয়া নির্গত হয় প্রেরণা। লোকটা চতুর, ভীষণ চতুর। প্রেরণা মাত হবে বারবার এভাবে। তবে প্রেরণা নিজে একটু দুষ্টুমি করতে চাইলেও আজ সে সত্যি সত্যি ইহানের পাশে বসে পড়ে। খুব ভাব নিয়ে বলে, ইটস ওকে। থমথমে হলো ইহানের মুখ। চওড়া পিঠ বেঞ্চিতে ঠেকিয়ে দিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। প্রেরণা হাসি চাপে খুব। লোকটা অব্যক্ত অভিমান বাড়াতে না দিয়ে ধীরে ধীরে অতি সাবধানে লোকটার দিকে ঝুঁকে সবিনয় আওড়ায়, এই চওড়া বুক রাতে একটা সময়ের জন্য কি আমি শেয়ার করতে পারি? ইফ ইউ ওয়ান্ট। আচমকা দূরে কোথাও বেশ শব্দ হয় বাস পড়ার। ইহান বলিষ্ঠ হাতে টেনে নেয় প্রেরণার মাথা নিজের বুকে। আসলে সে আলিঙ্গনে দুজন তীর করে কাঁপে। খানিক বাদে দুহাতে আজলায় প্রেরণার গাল দুটো আগলে নিয়ে ইহান উঁচু করে ধরে। তার আবেশিস দৃষ্টিযুগল প্রেরণার ঠোঁটে। প্রেরণা এলোমেলো দৃষ্টি ফেলে আড়ষ্ট জমে গিয়ে পরপর নিজের থেকে বুঝিয়ে নেয় চোখ। আর সময়ের অপচয় হয় না। টের পায় কেউ খুব বেশি ভদ্র হয়ে থাকছে না, বরং একটু বেশি চঞ্চল, যার প্রতিটা পদক্ষেপ ফোঁটায় ফোঁটায় বৃষ্টির জলের মতো ফোঁটায় ফোঁটায় আবেশ জড়ো হয় প্রেরণার বুকে। চুপচাপ মেনে নেয় কারো অভদ্রতা, কারণ দুজনের মধ্যে বিনিময় প্রথা চালু হয়েছে। কেউ তাকে একটা চওড়া বুক নিয়েছে বিনিময়। প্রেরণা দিয়েছে বেলা শেষে তার নিজস্ব বাকি যা ছিল সব কিছু। দুজন দুজনাকে দিয়েছে সমান সমান। দিয়ে চাপে এভাবে বাকি জীবনটা। ফকফকে আকাশে উজ্জ্বল রংধনুর মতো রঙিলা প্রতিটা দিন। আজ কাকতালীয়ভাবে আকাশে রংধনু দেখা মিলেছে, তবে অস্পষ্ট। জানালা থেকে উঁকি মেলে শুদ্ধ আকাশ দেখে। পরপর মাকে বলে, মাম্মা, আমি কি বাগানে খেলতে যেতে পারি? বাড়িতে মানুষ বলতে ঋতু, আলো, প্রেরণা, প্রণমী, ইনশিয়া আর বাচ্চারা। পুরুষরা সবাই বাইরে কাজে গিয়েছে। বিকেলের সময় তখন 3টা। প্রেরণার শাড়ির আঁচল কোমরে গুজে দোতলা বারান্দার ঝুল ঝাড়ছিল। ছেলের আবদারে মিষ্টি করে হেসে প্রেরণা বলল, এখন একা একা যেতে হবে না, উনি আসুক তারপর যাবে। উনি বলতে ইহানকে বুঝিয়েছেন প্রেরণা। আশেপাশের শাশুড়ি আর চাচি শাশুড়িরা যদিও শুনতে পায় প্রেরণার শুদ্ধকে ইহান আঙ্কেল শেখায় বলে ভীষণ কথা শোনাবে। প্রেরণা শাশুড়িদের ভয় পায় খুব, প্রকাশ না করলেও। এরই মাঝে চলে আসে ইহান। লাঞ্চ সেরে জরুরি প্রয়োজনে ছুটেছিল প্রেরণার ক্যাটারিং সার্ভিসের অফিসে। প্রেরণা হয়ে 13 লক্ষ টাকার একটা বিল রিসিভ করেছে। বাড়িতে ফিরিয়ে বিলের কাগজটা প্রেরণার হাতে তুলে দেয়। শুদ্ধ এসে ওর পাঞ্জাবি খামছে ধরে বলে, আঙ্কেল, বাগানে যাব? আব্বু বলো শুদ্ধ খুশিতে কোলে
তুলতে আলো একটু কড়া গলায় বলে, এবার শুধু মাথা নিচু করে নেয়। ইহান হেসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বড় মাকে চোখ দিয়ে ইশারা করে, এভাবে জোর না করতে এই অবুঝ ছেলেটাকে। আলো থিতু হয় না, বলে, না, অভ্যাসটা তো করাতেই হবে। ইহান দূরত্ব প্রসঙ্গ পাল্টে শুদ্ধকে কোলে তুলে নিয়ে বলে, চলো বাগানে যাই। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায়। ঋতু ইচ্ছাকে কোলে নিয়ে দোলাচ্ছিল। প্রেরণা নত মুখটা দেখে বলল, বাগানে তো তুমিও যেতে পারো, ঘর থেকে বের হতে চাও না, ব্যাপার কি? প্রেরণা চুপচাপ শাশুড়ির সামনে থেকে সরে যায়। বাগানে যাবে তাই। প্রণামী শুকনো মুখ করে শোনে। শাশুড়িরা কথায় কথায় আপুকে বেশ ধমকায়। এতে তার মনটা খারাপ হয়। যদিও আপুকে সান্ত্বনা দিতে মন চাইলেও প্রণামী তার ঋতুকে বলে, মা, আমি কি একটু বাগানে যেতে পারি? না, তুমি তোমার স্বামীর সাথে যেও। ছোট বউকে এক বাক্যে জবাবটা দিয়ে দেয় ঋতু। ইসি হাসতে হাসতে ভেঙে পড়ে। তখন তার মা চাচির মুখের দিকে তাকে বড্ড আমোদ হয়ে বলে, তোমাদের মতো দজ্জাল শাশুড়ি ঘরে ঘরে হোক। বাগানে কিটকার চেয়ারে হাত পা ছড়িয়ে বসে আছে ইহান। তার হাতে একটা বল। শুদ্ধর সাথে খেলছে এতক্ষণ। এখন শুদ্ধ বাগানে মালি দাদুর সাথে মিলে ফুল গাছে পরিচর্যা করবে, আর ইহান ওকে দেখছে চুপচাপ। প্রেরণা গিয়ে ঠিক তখন ওর পাশে দাঁড়ায়, মাথা ঘোমটা টেনে। ইহান হেসে ফেলে, ভরার স্বরে বলে, মা পাঠিয়েছে ধমকে, তাই না? মাথা ঝাঁকায় প্রেরণা। মুখে হাসি বজায় রেখে ইহান বলে, বসুন তবে। প্রেরণা বসতে গিয়েও বসল না। ইহানের পায়ের দিকে তার মনোযোগী দৃষ্টি রেখে বলল, ইস, আপুরি নখ কাটলেন না কেন পায়ের? হাসে ইহান অলস ভঙ্গিতে। পিঠটা কিটকাট চেয়ারে হেলান দিয়ে রেখে হাই তুলতে তুলতে বলে, সময় পাই না। প্রেরণা দাঁড়িয়ে থাকে মিনিট খানেক। অস্ফুট বলে, আশ্চর্য। কথাটা বলে প্রেরণা চলে যায় শান্তি নিয়ে আন্দোলনে। ইহান এসে হাতে তুলে নেয় পলিটিক্যাল ম্যাগাজিন বইটা, ডুব দেয় ওতে। তারপর খানিক বাদে পায়ে কারো হাতের স্পর্শ অনুভব করতে ইহান চমকে গিয়ে মুখের সামনে থেকে ম্যাগাজিন সরায়। বিস্মিত দৃষ্টিতে দেখতে পায় প্রেরণা তার পায়ের কাছটাতে বসে পড়েছে। দু হাতে অবলীলায় তার দু পা দুটো কোলের ওপর তুলে নিয়েছে। নিজে হাতের নেল কাটার দিয়ে ওর নখ কাটছে। থমকে থাকে ইহান। খানিকক্ষণ পর পর মৃদু থমকে ওঠে, হে প্রেরণা। প্রেরণা নির্বাক ধমকে। তবে এক পায়ে নখ কাটা হয়ে গেলে আলতো হাতে আরেক পা ধরে বলতে থাকে, আচ্ছা, ওই যে মিস্টার শীল যে অর্ডারটা দিয়েছিল, ওটা আমি হাতে নিইনি, কি বলেন? আপনার কি মনে হয় ভালো হবে না? ইহান জবাব দেয় না। নিষ্পন্দ চোখে দেখতে থাকে মাথায় ঘোমটা তুলে রাখা তার অর্ধাঙ্গিনীরে। প্রেরণা বক বক করেই চলছে আর নখ কাটছে ইহানের। দোতলায় বারান্দায় ইচ্ছে খুশিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিল আলো আর ঋতু। দুজনে মুগ্ধ দৃষ্টি আটকে ছিল ছেলে আর ছেলে বউয়ের মুখে। ওরা দুজনে বেশ খানিকক্ষণ চেয়ে থেকে বিব্রত হয়। চোখ নামিয়ে নেয় ঋতু। তার সন্তুষ্ট দৃষ্টি রাখে বড় যার মুখে। আলো তাই পরপর স্মিথ হেসে ঋতুকে বলে, কি এখন বলবি তো ছেলে ওই মেয়ের ইকোনমিক্যাল আর সোসাইটি সিকিউরিটি হিসেবে আছে, স্বামী হয়নি, ও মেয়ের আবেগ হয়নি।